আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালের 6 নং প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকটি ছিল মিরাজ এন্টারপ্রাইজ 2020 সালের 1 জুলাই 1,60,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে ওই একই তারিখে মেশিনটি সংস্থাপন করা হয়, যার জন্য 40,000 টাকা ব্যয় হয়েছিল। অর্থাৎ একটি মেশিন জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছিল এবং ওই একই তারিখে সংস্থাপন ব্যয় হয়েছিল কত? 40,000 টাকা। আমরা জানি ক্রয় মূল্যের সাথে স্থায়ী সম্পদ কোনো কিছু ক্রয় করলে এর সাথে আনুষঙ্গিক সব খরচ যোগ করে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হয়। মেশিনটি ক্রয় করা হয়েছিল 1,60,000 টাকা দিয়ে। সংস্থাপন যেহেতু মেশিনের সাথে রিলেটেড একটা খরচ এবং একই তারিখে খরচটা হয়েছিল, এই জন্য 1,60,000 টাকা আর হচ্ছে 40,000 টাকা, টোটাল 2 লক্ষ টাকা হবে আমাদের মেশিনের ক্রয় মূল্য। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে কি বলা হয়েছে? পরবর্তীতে বলা হয়েছে মেশিনটির কার্যকর আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অপচয় গণনা করে এবং প্রতি বছর 31শে ডিসেম্বর হিসাব শেষ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলেছে? একটা এই যে মেশিনটা ক্রয় করেছিল, এই মেশিনের আয়ুষ্কাল কত? 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ 10 বছর পরে এর ভগ্নাবশেষ মূল্য কত থাকবে? 20,000 টাকা থাকবে এবং প্রত্যেক বছর 31শে ডিসেম্বরে হিসাবটা বন্ধ করে দেয়। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক, মেশিনটির অপচয়যোগ্য মূল্য কত? খ, 2022 ও 2023 সালের জন্য অপচয় হিসাব ও পঞ্জীভূত অপচয় হিসাব তৈরি করো। ঘ, 2022 ও 2023 সালের আর্থিক বিবরণীতে অপচয় ও মেশিন হিসাবের প্রতিফলন দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, দাগে কি বলেছে? অপচয়যোগ্য মূল্য। আমরা জানি অপচয়যোগ্য মূল্য কিভাবে বের করে? ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে তোমার অবচয়যোগ্য মূল্য বের হয়ে যাবে। পরবর্তীতে গ দাগে বলেছে আর্থিক বিবরণীতে অবচয় এবং মেশিন হিসাবের প্রতিফলন দেখাও। একটা জিনিস মাথায় রাখো, আর্থিক বিবরণীর মধ্যে আমাদের বিশদায়ী বিবরণী আছে। এই বিশদায়ী বিবরণী তৈরি করা হয় যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয় দিয়ে। যেহেতু অবচয় একটি খরচ, এই জন্য এই খরচটা আমাদের বিশদায়ী বিবরণীতে পরিচালন ব্যয়ের অধীনে যাবে। ঠিক আছে, 2022 সাল ও 2023 সালের যে অপচয়টা আছে, এটা আমাদের কোথায় যাবে? বিশদায়ী বিবরণীর পরিচালন ব্যয়ের অধীনে অপচয় হিসাবটা যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ মেশিন হিসাবে যাবে এবং স্থায়ী সম্পদ থেকে পঞ্জীভূত অপচয়টা বাদ দিয়ে দেখাতে হবে। আমরা যারা আর্থিক অবস্থার বিবরণী করেছি, ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী করেছি, এটার মধ্যে আছে আমাদের বিশদায়ী বিবরণীর মধ্যে পরিচালন ব্যয়ের অধীনে অপচয় আসে আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর অধীনে মেশিন আসে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি। ক, মেশিনটির অবচয়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয়। আমরা লিখেছি অবচয়যোগ্য মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্রয় মূল্য কত ছিল? এই যে একটু খেয়াল করো, 1,60,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছিল এবং সংস্থাপন করা হয়েছিল 40,000 টাকা দিয়ে। তাহলে 1,60,000 টাকা, 1,60,000 টাকা প্লাস হচ্ছে তোমার 40,000 সংস্থাপন অবশ্যই যোগ করতে হবে। তাহলে এই যে 2 লক্ষ টাকা আমাদের ক্রয় মূল্য দাঁড়ালো, মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য কত? এই যে দেখো, ভগ্নাবশেষ মূল্য আমাদের দেওয়া আছে 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া আছে? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে এই যে 1,60,000 টাকা আর 40,000 টাকা যোগ করলে আসে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে তোমার 20,000 টাকা অবশ্যই মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে 2 লক্ষ টাকা থেকে 20,000 টাকা চলে গেলে থাকলো 1,80,000 টাকা। এটা তোমার অপচয় যোগ্য মূল্য। পরবর্তীতে খ দাগে এই যে আমাদের ক নাম্বার শেষ, খ নাম্বারে বলেছে 2022 ও 2023 সালের অপচয় হিসাব ও পঞ্জীভূত অপচয় হিসাব তৈরি করার জন্য। আমরা জানি অপচয় হিসাব এবং পঞ্জীভূত অপচয় করতে গেলে অবশ্যই আমাদের জাবেদাগুলো জানা থাকতে হবে। 2022 সালে আমাদের জাবেদা হবে 3টা, যেহেতু এই বছর মেশিনটা ক্রয় করা হয়েছিল। কি কি জাবেদা? মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, এটা মেশিন ক্রয়ের জন্য। 2 নম্বরে হচ্ছে অপচয় ডেবিট, পঞ্জীভূত অপচয় ক্রেডিট। 3 নম্বরে হচ্ছে অপচয় হিসাবটা বন্ধ করার জন্য। আয় বিবরণী হচ্ছে ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। 2023 সালে আবার সেম জাবেদাই হবে, শুধু মেশিনটা বাদ দা, যেহেতু মেশিন নতুন করে আর ক্রয় করে নাই। 2023 সালে শুধু 2টি জাবেদা হবে, অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। এই যে জাবেদা থেকে আমাদের কি করতে হবে? খতিয়ানগুলো করতে হবে। চলো আর দেরি না করে আমরা অঙ্কগুলো দেখে আসি। এখন কথা হচ্ছে 2022 সাল এবং 2023 সালের জাবেদা করতে গেলে, এই যে খতিয়ানগুলো করতে গেলে অবশ্যই বার্ষিক অবচয়টা আমাদের লাগবে, কিন্তু এখানে বার্ষিক অবচয় কোথাও বলা নাই। এখন একটু খেয়াল করো, এই যে জুলাইয়ের
1 জুলাই তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছিল, এর মানে 2022 সালে আমাদের বার্ষিক অপচয় হবে 6 মাসে। ঠিক আছে, যেহেতু জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছিল, তাহলে প্রতিষ্ঠানে মেশিনটি ব্যবহৃত হয়েছে জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে আমাদের 6 মাস ব্যবহৃত হয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে, 6 মাসের অপচয়টা দেখাতে হবে। তাহলে তুমি লিখতে পারো বার্ষিক অপচয়। কি লিখতে পারো, এই যে বার্ষিক অপচয়, বার্ষিক অপচয়। এটা কিভাবে বের করবা, এটা বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বার্ষিক অপচয়ের সূত্র। যেহেতু তারা বলেছিল সরলরৈখিক পদ্ধতিতে অপচয় গণনা করে, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ক্রয় মূল্যটা আমাদের কত হয়েছিল, এই যে আমাদের 1,60,000 টাকা এবং হচ্ছে 40,000 টাকা, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো, 2 লক্ষ টাকা। ক্রয় মূল্য কত দাঁড়ালো, 2 লক্ষ টাকা মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই যে দেখো আমাদের এখানে বলা আছে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, তাহলে এই যে ভগ্নাবশেষ মূল্য কত, 20,000 টাকা বাই হচ্ছে আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল কত, এই যে বলা আছে আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আয়ুষ্কাল কত, 10 বছর। তাহলে 1,80,000 টাকা বাই হচ্ছে 10, তাহলে এই যে 18,000 টাকা হচ্ছে তোমার বার্ষিক অপচয়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে বার্ষিক অপচয় এসেছে 1,80,000, এই যে বার্ষিক অপচয় এসেছে 18,000 টাকা, কিন্তু আমাদের এখানে বলা আছে 2022 সাল, এটা কিন্তু 2022 সাল। ঠিক আছে, এটা 2022 সালের অপচয়, এটা 2022 সালের অপচয়। এখন 2022 সালে কিন্তু জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছিল, অর্থাৎ 6 মাস চলে যাওয়ার পর মেশিনটি ক্রয় করা হয়েছিল, অর্থাৎ 7 মাসের প্রথমে। এর মানে প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়েছে কত, 6 মাস। এই জন্য অবশ্যই এটাকে কি করতে হবে, তোমার হাফ করে নিতে হবে। তাহলে এই যে 9,000 টাকা, তাহলে 2022 সালের বার্ষিক অপচয় হবে 9,000 টাকা, কারণ যেহেতু 6 মাসের অপচয়। এবং 2023 সালে আমাদের বার্ষিক অপচয় কত হবে, 2023 সালে আমাদের বার্ষিক অপচয় হবে 18,000 টাকা। কেন, কারণ আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অপচয় সমান, কিন্তু যেহেতু মেশিনটি জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছিল, 22 সালে কিন্তু ব্যবহার হয়েছে কত, 6 মাস। কিন্তু 2023 সালে কিন্তু আবার যেহেতু তারা বলে দিয়েছে 31শে ডিসেম্বর হিসাবটা বন্ধ হয়, তাহলে 31শে ডিসেম্বর 2022 সালে গিয়ে এই হিসাবটা বন্ধ হয়ে যাবে। আবার পুনরায় হিসাব করা হবে কোথায় থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে। 2023 সালে কিন্তু হিসাবটা করা হবে কোথায় থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে। তাহলে জানুয়ারি থেকে আবার ডিসেম্বর পর্যন্ত 2023 সালের বার্ষিক অপচয়, অর্থাৎ 12 মাসের অপচয় ধরা হবে এই যে 18,000 টাকা। এটা কিভাবে বের করেছি, এই যে এভাবে বের করবা। এই 2 লক্ষ টাকা থেকে 20,000 গেলে 2 লক্ষ টাকা থেকে 20,000 টাকা চলে গেলে থাকতেছে 1,80,000 টাকা। এটাকে তুমি আয়ুষ্কাল 10 দ্বারা ভাগ দিলে তোমার টাকা আসতেছে 18,000 টাকা। এটা তোমার বার্ষিক অপচয়। 2022 সালে আমরা হাফ করেছি, কারণ এটা জুলাইয়ের 1 তারিখে ক্রয় করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। আর 2023 সালে আমরা এই টাকাটা সম্পূর্ণই লিখেছি 18,000 টাকা। কেন লিখেছি, কারণ হচ্ছে 2023 সালে এখানে কোনো 2023 সালে এই মেশিনটি ব্যবহৃত হয়েছে, 2023 সালে এই মেশিনটি ব্যবহৃত হয়েছিল 12 মাস। এই জন্য এখানে সম্পূর্ণ বছরের অপচয় দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আর জাবেদাগুলো আমাদের কি হয়, জাবেদাগুলো যেহেতু এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের কোনো মেশিন সংক্রান্ত চাই না, একটা হচ্ছে অপচয় হিসাব আর একটা পঞ্জীভূত অপচয় হিসাব। তাহলে 2022 সালের জাবেদাটা কি হবে, দেখো একটু খেয়াল করো। 22 সালের জাবেদাগুলো হতো অপচয় হিসাব ডেবিট, ঠিক আছে, অপচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা কত হবে, এই যে 22 সালের বার্ষিক অবচয় হচ্ছে 9,000 টাকা। তাহলে এই যে 9,000 টাকা, এই যে 9,000 টাকা। তারপরে কি করতে হবে, তারপরে আবারও আরেকটা জাবেদা দিতে হবে, এটা হচ্ছে অবচয়কে বন্ধ করার জন্য। তার মানে আয় বিবরণী হবে, আয় বিবরণী হচ্ছে তোমার ডেবিট, আর হচ্ছে তোমার অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব লড়াইও না, এটা বেঞ্চ লড়াও তো, অবচয় হিসাব ক্রেডিট। টাকা কত হবে, টাকা হবে হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, যেহেতু 2022 সালের অপচয় সংক্রান্ত অপচয়টাকে বন্ধ করতেছো, এই জন্য 22 সালের অপচয়ের টাকাটাই হবে। তারপরে 2023 সাল, তারপরে কি 2023 সাল। 23 সালে এসে যেহেতু আমাদের নতুন করে কোনো মেশিন ক্রয় করে নাই, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করে নাই, জাবেদা শুধু অপচয়ের হবে। ঠিক আছে, ডিসেম্বরের 31-এ জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। ঠিক আছে, পঞ্জীভূত অপচয় ক্রেডিট। টাকা হবে কত, 2022-23 সালে কিন্তু আমাদের অপচয় ছিল 18,000 টাকা। তাহলে এখানে 18,000 টাকা হবে, 18,000 টাকা হবে। তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা, অপচয় হিসাবটা তুমি বন্ধ করে দিতে হবে। তাহলে আয় বিবরণী হচ্ছে ডেবিট, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব
ক্রেডিট। টাকা কত হবে? এই যে 18,000 টাকাই হবে, 18,000 টাকাই হবে। তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের তারা কি বলেছে ক নম্বরে 22 ও 23 সালের অপচয় হিসাব প্রস্তুত করো। এখন দেখো এই যে 2022 সাল, 2022 সালে অপচয় সংক্রান্ত জাবেদা কোনটা আছে? এই যে অপচয় পুঞ্জীভূত অপচয়, এটা অপচয় সংক্রান্ত জাবেদা, আয় বিবরণী ডেবিট, অপচয় ক্রেডিট। এখানে অপচয় আছে, তার মানে এখানে দুইটা আইটেমই আসবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো অপচয় হিসাব, যেহেতু তুমি অপচয় হিসাব করতেছো, এই যে খ নম্বরে আমরা লিখেছি, এই যে খ নম্বরে আমরা রেখেছি মিরাজ এন্টারপ্রাইজের অপচয় হিসাব, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। এখন একটু খেয়াল করো, এই যে আমরা করতেছি কি অপচয় হিসাব করতেছি, তাহলে অপচয় হিসাবের পাশের নামটা কি হয়? পুঞ্জীভূত অপচয় হয়। তাহলে তুমি লিখতে পারো 2000 কি বলেছে তোমাকে? 2022 সাল বলেছে, তাহলে 2022 সাল, এটা হচ্ছে ডিসেম্বরের 31। যেহেতু তুমি অপচয় হিসাব প্রস্তুত করতেছো, তাহলে জাবেদার মধ্যে অপচয় হিসাবের পাশের নাম থাকে পুঞ্জীভূত অপচয়, ঠিক আছে? পুঞ্জীভূত অপচয়, ঠিক আছে? পুঞ্জীভূত অপচয়। এখন কথা হচ্ছে এই যে পুঞ্জীভূত অপচয় তুমি করেছ, এই যে অপচয় হিসাব তুমি করতেছ, এজন্য অপচয় হিসাবের পাশের নামটা পুঞ্জীভূত অপচয় তুমি বিবরণের ঘরে লিখেছ। আর এই যে অপচয় হিসাবটা, এটা কি? এটা একটু খেয়াল করো, আমরা এখানে কি লিখেছি? অপচয় হিসাবটা ডেবিট লিখেছি। কি লিখেছি? ডেবিট লিখেছি। তাহলে টাকা কত? 9,000 টাকা। তাহলে অবশ্যই তোমার ডেবিট করে লিখতে হবে এই যে 9,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে ডেবিট ব্যালেন্স আবারও হবে 9,000 টাকা। তার পরবর্তীতে দেখো আমাদের আরেকটা অপচয় সংক্রান্ত জাবেদা আছে। এই জাবেদাটা হচ্ছে এই যে আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু অপচয়ের খতিয়ান করতেছো, তার পাশের নাম ছিল কি? আয় বিবরণী। তাহলে এখানে লিখতে পারো ডিসেম্বরের 31 আয় বিবরণী, আয় বিবরণী। আয় বিবরণী ডেবিট ছিল, অপচয় হিসাব কি ছিল? ক্রেডিট ছিল। কত টাকা? 9,000 টাকা। তাহলে অপচয় যেহেতু ক্রেডিট ছিল, তুমি ক্রেডিট দিকে লেখো 9,000 টাকা। এখন কত হচ্ছে? ব্যালেন্স ছিল আমাদের ডেবিট ব্যালেন্স 9,000 টাকা, ক্রেডিট হয়ে গেছে 9,000 টাকা, তাহলে ব্যালেন্স আমাদের নীল হয়ে গেল। পরবর্তীতে 2023 সাল, পরবর্তীতে তুমি লিখতে পারো 2023 সাল, এটাও ডিসেম্বরের 31। এখন একটু খেয়াল করো 2023 সালের জাবেদাগুলো কি ছিল? অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু তুমি অপচয়ের খতিয়ান করতেছো, তাহলে পাশের নামটা লিখবা পুঞ্জীভূত অপচয়, ঠিক আছে? পুঞ্জীভূত অবচয়। কিন্তু অবচয়টা তো আমাদের ডেবিট ছিল, ঠিক আছে? কত টাকা? 18,000 টাকা। তাহলে অবশ্যই অবচয় হিসাব 18,000 টাকা তুমি এখানে লিখলা। এখন এই যে 18,000 টাকার ব্যালেন্সটাই তোমার ডেবিট দিকে চলে যাবে, এই যে 18,000 টাকা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার অবচয় হিসাবটা বন্ধ করতে হয় ডিসেম্বরের 31। তাহলে এখানে কি লিখতে হয়? আয় বিবরণী। এই যে আয় বিবরণী লেখলা। এখন আয় বিবরণী হচ্ছে ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। এখন অপচয় হিসাব যেহেতু ক্রেডিট, আর আমরা করতেছি অপচয়ের খতিয়ান, এই জন্য তোমার ক্রেডিট দিকে লিখতে হবে কত? 18,000 টাকা। এই যে ক্রেডিট কলাম কত? 18,000 টাকা। আমাদের ডেবিট ব্যালেন্স ছিল কত টাকা? 18,000, ক্রেডিট হয়ে গেল 18,000, তাহলে ব্যালেন্স নীল হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমাদের কি বলেছে? রিকোয়ারমেন্ট। তার পরবর্তীতে বলেছে 2023 সালের 2022 সাল ও 2023 সালের পুঞ্জীভূত অপচয়ের খতিয়ানটা করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম পুঞ্জীভূত অপচয়, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। আমরা চলমান জড়সকে একটি শক কেটে নিলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা 2022 সাল এবং 2023 সাল, 2022 সাল এবং 23 সালে অপচয়, পুঞ্জীভূত অপচয় সংক্রান্ত জাবেদা যে যে আইটেমের মধ্যে আছে, শুধু এই আইটেমগুলো যাবে। এখন চলো আমরা একটু দেখে আসি 2022 সালে আমাদের দেখো এখানে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এর মানে এখানে একটি জাবেদা আছে পুঞ্জীভূত অপচয় রিলেটেড। তাহলে পুঞ্জীভূত অপচয়ের পাশের নাম কি? অপচয়। তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে? অপচয় হিসাব। কি লিখবা? ডিসেম্বরের 31 অপচয় হিসাব। এই যে অপচয় হিসাব, যেহেতু পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান করতেছি, আর পুঞ্জীভূত অপচয়টা আমাদের ক্রেডিট ব্যালেন্স। এখন আমাদের টাকা ছিল হচ্ছে 9,000 টাকা। টাকা ছিল কত? 9,000 টাকা। টাকা ছিল কত? 9,000 টাকা। তাহলে এই যে ক্রেডিট ব্যালেন্সে তুমি লিখতে পারো 9,000 টাকা, ক্রেডিট দিকে লিখতে পারো 9,000 টাকা, আর ব্যালেন্সের ঘরেও তুমি লিখতে পারো এই যে 9,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে তুমি কি করবা? 2023 সাল, যেহেতু 2022 সালে আর পুঞ্জীভূত অপচয় সংক্রান্ত কোনো জাবেদা ছিল না, তারপরে এই যে ডিসেম্বরের 31 লিখলাম। এখানে কি হবে? এখানেও সেম জাবেদাই হবে, অপচয় হিসাব। এই যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। যেহেতু পুঞ্জীভূত অপচয় হিসাবটা ক্রেডিট ছিল এবং পুঞ্জীভূত অপচয় হিসাবের টাকা দেখো কত ছিল? এই যে 18,000 টাকা ছিল। কত ছিল? 18,000 টাকা ছিল, ঠিক আছে? তাহলে তুমি ক্রেডিট লিখতে পারো কত? 18,000 টাকা। ক্রেডিট কত লিখতে পারো? 18,000 টাকা। এই যে আমরা ক্রেডিট লিখেছি কত? 18,000 টাকা। এখন কথা হচ্ছে আমাদের পূর্বেই 9,000 টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল এবং নতুন করে হয়েছে 18,000 টাকা। তাহলে 9,000 টাকা 18,000 টাকা যোগ করলে কত হয়? এই যে 27,000 টাকা। এটা তোমার হচ্ছে পুঞ্জীভূত
অপচয়ের ব্যালেন্স। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটা কি বলেছিল, গ নাম্বার 2022 ও 2023 সালের আর্থিক বিবরণীতে অপচয় ও মেশিন হিসাবের প্রতিফলন দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি আর্থিক অবস্থার বিবরণীতে অপচয়টা যায় হচ্ছে বিষদায় বিবরণীর মধ্যে, ঠিক আছে। বিষদায় বিবরণীর মধ্যে পরিচালন ব্যয়ের অধীনে থাকে কে, অপচয় হিসাব। আর মেশিন হিসাব কোথায় থাকে, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে, স্থায়ী সম্পদের মধ্যে, ঠিক আছে। মেশিন অর্থাৎ স্থায়ী সম্পদটা কোথায় থাকবে, অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদের মধ্যে। চলো আর দেরি না করে আমরা এটা দেখে আসি। এই যে আমরা লিখেছি গ, মিরাজ এন্টারপ্রাইজের বিষদায় বিবরণী, বিবরণ টাকা টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তারা বলেছে অপচয় হিসাব এবং মেশিন হিসাবের প্রতিফলন দেখাও, তাহলে বিষদায় বিবরণীর মধ্যে আমাদের শুধু অপচয় হিসাবটা আসবে, যেহেতু অপচয় হিসাব একটা খরচ আর অপচয় হিসাবটা পরিচালন ব্যয়ের অধীনে আসে, এই জন্য টাইটেল দিয়েছি পরিচালন ব্যয়। এটা হচ্ছে 2022 সালের কি লিখবা, অবশ্যই অপচয় হিসাব লিখবা। কি লিখবা, অপচয় হিসাব লিখবা। এই যে অপচয় হিসাব 2022 সালে কত ছিল, 2022 সালে আমাদের অপচয় হিসাব ছিল 9000 টাকা। কত ছিল, 9000 টাকা, ঠিক আছে। আমাদের কত ছিল, এই যে 9000 টাকা। এর মানে 2022 সাল অঙ্কটি শেষ হয়ে গেল। তারপরে আবারও 2023 সালে কোথায় বসবে, পরিচালন ব্যয়ের অধীনেই বসবে, ঠিক আছে। পরিচালন ব্যয়ের অধীনে কে বসবে, অপচয় হিসাব বসবে। কারণ হচ্ছে অপচয় হিসাব হচ্ছে আমাদের এক ধরনের খরচ, এই খরচটা আমাদের পরিচালন ব্যয়ের অধীনে বসবে, অর্থাৎ বিষদায় বিবরণী করতে গেলে যাবতীয় খরচ এবং আয় দ্বারা করতে হয়, ঠিক আছে। তাহলে অপচয় হিসাবটা আমাদের বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের অধীনে বসে, এই যে অপচয় হিসাব। এবং 2023 সালের বার্ষিক অপচয় আমাদের কত ছিল, 18,000 টাকা। কত ছিল, 18,000 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই যে 18,000 তুমি কি করো, শেষ করে দাও, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। কারণ হচ্ছে বিষদায় বিবরণীর মধ্যে তারা বলেই দিয়েছিল আমাদের 2022 ও 23 সালের আর্থিক বিবরণীতে অপচয় হিসাব এবং মেশিন হিসাবের প্রতিফলনটা দেখাও। এর মানে অপচয় হিসাবটা কোথায় যাবে, অপচয় হিসাবটা কোথায় যাবে, অপচয় হিসাবটা যাবে আর্থিক বিবরণীর বিষদায় বিবরণীতে, ঠিক আছে। এজন্য আমরা এখানে টাইটেল দিয়েছি বিষদায় বিবরণী। এই যে পরিচালন অধীনে, পরিচালন ব্যয়ের অধীনে কি থাকবে, অপচয় হিসাব থাকবে। কত টাকা, 2022 সালে আমাদের বার্ষিক অপচয় 22 সালে ছিল 9000 টাকা, আর 2023 সালের বার্ষিক অপচয় ছিল 18,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তারা কি বলেছে, পুঞ্জীভূত, তারপরে তারা কি বলেছে, মেশিন হিসাবের প্রতিফলনটা দেখাও। আমরা জানি মেশিন হিসাবে একটি স্থায়ী সম্পত্তি, আমরা জানি স্থায়ী সম্পত্তি কোথায় বসে, স্থায়ী সম্পত্তি বসে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। স্থায়ী সম্পত্তি কোথায় বসে, আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। তাহলে আমরা এখানে টাইটেল দিলাম আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ টাকা টাকা। এই যে এখানে লিখলাম স্থায়ী সম্পদ 2022 সাল, স্থায়ী সম্পদ 2022 সাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে স্থায়ী সম্পদ 2022 সাল, এখন কত হচ্ছে, এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে স্থায়ী সম্পদটা লিখতে হয় তার ক্রয় মূল্য যত টাকা তত টাকা। তাহলে একটু খেয়াল করো, মিরাজ এন্টারপ্রাইজ 2022 সালের 1 জুলাই তারিখে 1,60,000 টাকায় একটি মেশিন ক্রয় করে এবং ওই একই তারিখে সংস্থাপন ব্যয় 40,000 টাকা। তাহলে 1,60,000 টাকা আর হচ্ছে 40,000 টাকা, টোটাল হলো 2 লক্ষ টাকা। তাহলে মেশিন কত টাকা হবে, মেশিন হিসাব এই যে 2 লক্ষ টাকা, ঠিক আছে। মেশিন হিসাব 2 লক্ষ টাকা মাইনাস হলো পুঞ্জীভূত অপচয়। এখন 2022 সালের পুঞ্জীভূত অপচয়টা কত ছিল, 2022 সালের পুঞ্জীভূত অপচয়টা একটু খেয়াল করো। 22 সালের পুঞ্জীভূত অপচয় আমাদের পূর্বের কোনো পুঞ্জীভূত অপচয় ছিল না, এর মানে টাকা ছিল 9,000 টাকা। কত ছিল, 9,000 টাকা। অথবা তুমি খতিয়ানের মধ্যেও দেখতে পারো, এই যে খতিয়ানের মধ্যে দেখতে পারো পুঞ্জীভূত অপচয় 2022 সালের ব্যালেন্স ছিল কত, এই যে 9,000 টাকা, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমার পুঞ্জীভূত অপচয়টা কত বাদ দিতে হবে, 9,000 টাকা বাদ দিতে হবে। তাহলে এই যে মেশিন হিসাব 2 লক্ষ লিখেছো, পুঞ্জীভূত অপচয় কত, 2022 সালের পূর্বের কোনো 2021 সালের কোনো পুঞ্জীভূত অপচয় ছিল না, 2022 সালের অপচয় ছিল 9,000 টাকা। তাহলে এই যে 2 লক্ষ টাকা থেকে 9,000 টাকা চলে গেলে ব্যালেন্স থাকতেছে, তোমার ব্যালেন্স থাকতেছে 1,91,000 টাকা, 1,91,000 টাকা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। কারণ মেশিনটি ক্রয় করেছিলাম 2 লক্ষ টাকা দিয়ে এবং পুঞ্জীভূত অপচয় যেহেতু 2021 সালের কোনো অপচয় ছিল না, এজন্য 2022 সালের যে অপচয় 9,000 টাকা বের হয়েছিল, অর্থাৎ হাফ বছরের, এটাই আমাদের পুঞ্জীভূত অপচয় 9,000 টাকা। 2 লক্ষ থেকে 9,000 টাকা চলে গেলে 1,91,000 টাকা থাকবে। পরবর্তীতে আবারও 2023 সালের মেশিন হিসাব কত হবে, এই যে 2 লক্ষ টাকাই থাকবে, ঠিক আছে। তারপরে পুঞ্জীভূত অপচয়টা কত হবে, এখন কথা হচ্ছে পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে অপচয়ের সমষ্টি, অপচয়ের সমষ্টি। তাহলে 2022 সালের অপচয় ছিল 9,000 টাকা, 2022 সালের অপচয় ছিল 9,000 টাকা এবং 2023 সালে নতুন করে অপচয় হয়েছিল আবার 18,000 টাকা, ঠিক আছে, 18,000 টাকা। তাহলে টোটাল 9,000 আর 18,000 কত হলো, 27,000 টাকা। কত হলো, 27,000 টাকা। এখন 2 লক্ষ টাকা থেকে যদি পুঞ্জীভূত অপচয় 27,000 টাকা চলে যায়, তাহলে তোমার ব্যালেন্স থাকতেছে 1,73,000। কত টাকা, 1,73,000। এই যে আমাদের পোস্টিং হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা বলেই দিয়েছিল মেশিন হিসাব এবং অপচয় হিসাবের
প্রতিফলনটা দেখাও, তাহলে মেশিন হিসাবটা কোথায় আসবে? আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্ধৃত পত্রের মধ্যে আসবে এই যে। এবং স্থায়ী সম্পদ যেহেতু এই জন্য টাইটেল দিয়েছি স্থায়ী সম্পদ 2022 মেশিন হিসাব 2 লক্ষ টাকাটা ক্রয় করেছিল এবং 2022 সালের পুঞ্জীভূত অপচয়টা অর্থাৎ পূর্বের বছরের অপচয় যেহেতু ছিল না, তার মানে 2022 সালের বার্ষিক অপচয়টাই পুঞ্জীভূত অপচয় ধরতে হবে এই 9,000 টাকা। তাহলে এই লক্ষ টাকা থেকে 9,000 টাকা চলে গেলে 1,91,000 টাকা থাকে। আশা করি বুঝতে পেরেছো। আবার স্থায়ী সম্পদ 2023 সাল মেশিন হিসাব 2 লক্ষ টাকা পুঞ্জীভূত অপচয়, এটা আমাদের 2022 সালের অপচয় ছিল কত? 9,000 টাকা। আবার 2023 সালে নতুন করে হয়েছে 18,000 টাকা। তাহলে টোটাল পুঞ্জীভূত অপচয়ের সমষ্টি এটা দাঁড়ালো 27,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 27,000 চলে গেলে 1,73,000 টাকা থাকবে। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।